ইউনূসের পতন সে আটকাতে পারবে না, একদম মুদ্রা কথা, মোটা দাগে কথা। সে তার পতন আটকিয়ে রাখতে পারবে না, কারণ তার রাজনৈতিক শক্তি। সে কিন্তু 2008 সনেও চেষ্টা করেছিল, এমনকি 1971 সনে সে চেষ্টা করেছিল আমেরিকা থেকে সে নিজে নিজে ইয়েতে গিয়ে কলকাতায় গিয়ে একটি প্রবাসী সরকার প্রধান হিসাবে নিজকে জাহির করার চেষ্টা করেছিল। এই ইতিহাস এবং এই তথ্য আমাদের হাতে এখন চলে এসেছে। এবং ইউনূস তার নিজের এই সরকারকে সে প্রতিদিন যতদিন সম্ভব বিভিন্ন তালবাহানায়, যেমন এখন যে যুদ্ধটা চলমান ছিল গতকাল পর্যন্ত ইরান এবং ইসরায়েলের মাঝে, যেটাতে আবার আমেরিকা যুক্ত হয়েছিল, সেই আমেরিকা যুক্ত হওয়ার সাথে সাথেই এই যুদ্ধটা দুই পক্ষের মাঝে ইতিমধ্যে 12 ঘন্টার জন্য তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ইউনূসের জন্য এটা সুসংবাদ নয়, কারণ ইউনূস চেয়েছিল, ইউনূস কিন্তু প্রতিদিনই বলে যুদ্ধ, বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি। সে বিশ্ব যুদ্ধ পরিস্থিতির যদি থাকতো তাহলে ইউনূসের জন্য আরও সুবিধা ছিল। বাংলাদেশের যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার কিন্তু বারবার কতবারই বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং জানুয়ারিতে ওনারা ব্যারাকে ফিরিয়ে যেতে চান। একটি বিষয় আপনাদের সামনে তো আপনারা স্পষ্টভাবে জানেন যে এখন বাংলাদেশের এই দীর্ঘ সময় কোনো সরকারের সময় ঘটেনি, শুধু এই সরকারের সময় এটা হচ্ছে যে দীর্ঘ সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মিকে পুলিশের বা আনসার বাহিনীর মতন ব্যবহার করা হচ্ছে। এতে করে আর্মির যে সম্মান মানুষের কাছ থেকে সেটা তারা হারিয়ে ফেলেছে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে এমনকি ছোট ছোট স্কুলের শিশুরা পর্যন্ত আর্মিকে শ্রদ্ধা না নিয়ে কথা বলে, হুমকি দামকির কথা বলে, যেটাতে এটা সাধারণতই ঘটে যখন আর্মির এইরকম অবস্থা হয়। অতএব আর্মি তাদের সম্মান পুনরুদ্ধার করার জন্য অবশ্যই আর্মিকে তাদের যে সম্মান সেটাকে রক্ষা করার জন্য তাদের কাজ করতে হবে এবং দ্রুততম সময়ের ভিতরেই তারা বাংলাদেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদেরকে ব্যারাকে ফিরে যেতে হবে। যেটা জেনারেল ওয়াকার বারবার বলার চেষ্টা করেছেন, ডিসেম্বরের পরে তারা আর রাস্তায় থাকতে চান না। কিন্তু ডক্টর ইউনূস ব্রিটেনে গেলেন। স্যার আপনাকে ধন্যবাদ সঠিক বলার জন্যে। শুধু ইউনূসের পদত্যাগ অনিবার্য, অবশ্যই সে পদত্যাগ না, সে পালিয়ে যাবে। তো মবতন্ত্র কাকে বলে, কত প্রকার কী মবতন্ত্র বাস্তব একটি কথা বললেন। অবশ্যই ডক্টর ইউনূসের বিচার, এই যে বাংলাদেশের যে শ্রদ্ধাভাজন মানুষগুলো যারা সাংবিধানিক পোস্টে ছিলেন এবং তাদেরকে যে মব তৈরি করে যে অত্যাচার করা হচ্ছে সেটা ইউনূসের উপরও ঘটবে, এটা আমি ইতিমধ্যে বুঝে ফেলেছি। আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নির্ভর করছে আওয়ামী লীগের উপর। আমি সরাসরি আবারও বলি, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা। আমরা সাংবাদিকরা যখন প্রশ্ন করেছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে, তারা বলেছেন যে আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল। আওয়ামী লীগের ৭৬ বছরের সবসময় তারা নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় এসেছে, তারা পেছনের দরজা দিয়ে কখনো ক্ষমতায় আসেনি। কিন্তু ডক্টর ইউনূসের যে মবতন্ত্র এখন প্রতিষ্ঠিত, যেই মবতন্ত্রের জন্য সাধারণ মানুষ, এমনকি ইউনূসের পক্ষের মানুষরাও সন্ত্রস্ত থাকে, ঘরে বসেও তারা সন্ত্রস্ত থাকে, সেখানে নির্বাচনের অনুকূল পরিবেশ আগে তৈরি করতে হবে। আমার কথাটা কি সঠিক? হি ইজ এ গ্রেট মব অ্যান্সার্স সুদি ইউনূস। আমি আপনার প্রোগ্রাম প্রেস এক্সপ্রেস দেখি। ওকে, অসংখ্য ধন্যবাদ ম্যানকাইন্ড। হ্যাঁ, আমি ডক্টর ইউনূস সম্বন্ধে একটি কথা বলি যে হিটলারের গল্প আপনারা অনেকেই শুনেছেন। হিটলার নিজের দেশের মানুষের প্রতি কিন্তু সদয় ছিল, কিন্তু সে ম্যানকাইন্ড, যেমন ইহুদি হত্যা সহ বিভিন্ন দেশে দখল, সেই হিটলারের চেয়ে কুৎসিত মনের, হিটলারের চেয়ে ক্রুয়েল মনের, হিটলারের চেয়ে মানবিক মনের, যে মানুষ আমাকে দেখে যেতে হবে, সেটা এই ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কোনোদিন কোনো কাজ করেছেন বলে আমি জানি না। যদি আপনারা কেউ জানেন তাহলে আমাকে লিখে জানাবেন, তাতে আমার সুবিধা হবে। ভাই, মাগুরা জেলা মোহাম্মদপুর একজন আওয়ামী লীগ কর্মীকে জ্যান্ত মাটিতে পড়ে রেখেছে, এই বিষয়টা কি? অবশ্যই শুনেছি এবং আপনাদের মাধ্যমে এটা আমি আবারও জানিয়ে দিই, যারা এখন শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, যে এই ডক্টর ইউনূসের সময় বাংলাদেশে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মানুষকে জীবন্ত কবরে পুঁতে দেওয়া হচ্ছে।
গতকাল শেরপুরে একজনের পা কেটে আলাদা করেছে, এ ব্যাপারেও আমরা জানি, এবং এই ছবিগুলো এসেছে সামাজিক মাধ্যমে, রক্তাক্ত এই ছবিগুলো আমরা দেখে আমরা দিনে দিনে মানুষ অস্বাভাবিক অস্বস্তি এবং তারা অসুস্থ হয়ে পড়ছে। কারণ একটা বিষয় লক্ষ্য করে দেখুন, একটা মানুষ সে তার রাজনৈতিক প্রতিহিংসার জন্যে ডক্টর ইউনূসের এই, ভাই আপনার কথা শোনার জন্য বসে থাকি মাসুদ, অসংখ্য ধন্যবাদ। আমার কথা আপনার কথা, আমার ভয়েস আপনাদের ভয়েস। আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আপনাদের কাছ থেকে আমি শুনি, এবং আমি স্টেট ডিপার্টমেন্ট এবং পাশে হোয়াইট হাউসে চেষ্টা করি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার জন্য, এবং সেখান থেকে যখন কোনো কথা আসে তখন বা উত্তর আসে তখন আমি আপনাদের সামনে সেসবগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করি। আমি চেষ্টা করি বাংলাদেশের যে মানে বাংলাদেশ যে দখল হয়ে গেল সেই অবস্থায় আপনাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য। শেরপুরে যে ঘটনাটা ঘটলো, যে হাত পা কেটে নেয়া, পা কেটে আলাদা করে দেয়া, এটা এই ডক্টর ইউনূসের সময় ঘটছে, এটা আন্তর্জাতিক মিডিয়াতে আসবে। আপনারা এই কথাগুলো, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা নিজেদের ভিতরে ছড়িয়ে দেবেন, তাহলে বাংলাদেশের যে মাধ্যম গণমাধ্যম সেখানে মব নাকি জাস্টিস, জাস্টিস শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে কিন্তু পজিটিভ অর্থে নয়। মব জাস্টিস বা মবতন্ত্র এটাকে বলে, যেমন জাস্টিস করেই মানুষকে ফাঁসি দেওয়া হয়, জাস্টিস করে মানুষকে মুক্ত দেওয়া হয়, অতএব সেরকম একটা এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রতিদিন বিভিন্ন মানুষের কে অত্যাচার করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে, ভাই বোনদের উপর অত্যাচার করা হচ্ছে, রেপ হচ্ছে, আপনারা আমাকে পাঠাবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার জন্য দোয়া এবং শুভকামনা। এমডি রবিউল হাসান, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্যে। বাংলাদেশের গণমাধ্যম এগুলো আসে না, অবশ্যই আসে না, এই জন্যে আমাদের গণমাধ্যম, আমরা যে ওয়াশিংটন ডিসি বসে দ্য ভয়েসকে আপনারা জানেন, দ্য ভয়েস, আমি বলি www.thevoice.news। আমি এই ভিডিওটা শেষ করার পর এটাকে এখানে আমি লিখে দেব, আপনারা সেখানে বাংলাদেশের সহ এই যুক্তরাষ্ট্রের সমস্ত নিউজ পাবেন দুটি ভাষায়, একটি হলো বাংলায় আরেকটি হলো ইংলিশে, মূলত ইংলিশে তারপর বাংলায়। আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে অন্যায় অবিচার হচ্ছে সেসবগুলো আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, বাড়ি নড়াইল, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক। 5ই আগস্ট আমার বাড়িঘর ভাঙচুর, লুটপাট। অবশ্যই এই যে এই তথ্যগুলো আমি আপনাদেরকে বলতে পারি, তথ্যগুলো আমরা এখান থেকে সম্প্রচার করব এবং আপনারা এই তথ্যগুলোকে নিজেদের ভিতরে ছড়িয়ে দেবেন। উদাহরণস্বরূপ আমি বলতে চাচ্ছি, মেক শিওর ইউ মেনশন মব, মেক শিওর ইউ লিঙ্কস ওয়ার্ল্ড গ্লোবাল। অবশ্যই নোবডি আপনার কথা, আর হ্যাঁ অবশ্যই আপনি 3 বার লিখেছেন, উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি আমার ছোট্ট কাজটুকু করে যাচ্ছি। আপনারা যদি আমার গণমাধ্যম কিছু আসে না ভাই, খালি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, হ্যাঁ এটা কিন্তু সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া। অতএব আমি যে কথাটা আবারও ফিরে যাচ্ছি, আমাদের লালমনিরহাটে যে 2 জন নরসুন্দর পিতা এবং পুত্রকে তারা হিন্দু বলে তাদেরকে চুল কেটে টাকা না দেওয়ার জন্যে তাদেরকে বগুড়া থেকে আমি আপনাকে বিভিন্ন তথ্য প্রদান করতে আগ্রহী। অবশ্যই ম্যানকাইন্ড প্লিজ সেন্ড মি। আপনারা সকলের কাছে আমার রয়েছে, যোগাযোগের উপায় রয়েছে। আমাকে সামাজিক মাধ্যমে পাবেন, ফেসবুকে পাবেন, এক্স হ্যান্ডেলে পাবেন, যেটা টুইটার ছিল, তারপর লিঙ্কডইনে পাবেন। আমাকে ইমেল করতে পারবেন। আমার ইমেলটুকু আমি পরে নিচে লিখে দেব, কিন্তু আপনাদেরকে এখানে সরাসরি বলছি। আমার ইমেল হলো, ইমেল বললেও লেখা যাবে না, এটা লিখে দেওয়াটি বেটার হবে। অতএব লালমনিরহাটে হিন্দু অর্থাৎ নাপিত পিতা এবং পুত্রকে অত্যাচার করে মেরে তারপর পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। এবং তাদের চুল কাটার পর তাকে টাকা কম দেওয়ার জন্যে এই ঘটনাটা ঘটেছে। দোস্তের ভাই, আজকের নিউজ কি? হোয়াইট হাউসের, ওকে, বিদেশি বাংলাদেশি। আজকের স্টেট ডিপার্টমেন্টের কথাগুলো তাহলে বলি। আজকে স্টেট ডিপার্টমেন্টে এখানে আমাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আমরা উপস্থিত ছিলাম। 71 যেমন, অবশ্যই সেটা নিয়েও কথা হবে। ইমেল সেন্ড প্লিজ, ওকে। আপনি আমাকে টেক্সট মেসেজ করে রাখুন নিচে, বা মেসেজ করে রাখুন যে আপনাকে আমি ইমেলটা, সবাইকেই নিচে ইমেলটা দিয়ে দেবো। আজ তাদেরকে অনেক মারপিট করা হয়েছে। কাদেরকে অনেক মারপিট করা? হ্যাঁ, তাদেরকে মারপিট করা হয়েছে লালমনিরহাটে, এবং বাংলাদেশের
কোনো পত্রিকায় আমি সকাল থেকে এখনো পর্যন্ত সার্চ করে দেখেছি যে কোনো পত্রিকায়, অসংখ্য ধন্যবাদ দ্য বিডি টাইমস মুখোশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই বিষয়ে একটি শব্দ আসেনি, কিন্তু বিবিসি এই নিউজটা করেছে। সেই বিবিসির রিপোর্ট থেকে আমরা সংগ্রহ করেছি, সেখান থেকে আমরা স্টেট ডিপার্টমেন্টে আপনার কোনো বক্তব্য রাখতে পেরেছেন দস্তগীর ভাই, গত পরশু দিন রেখেছিলাম, মানে গত শুক্রবার দিন, এবং সেখানে 3টি প্রশ্ন ছিল, যেটা ইতিমধ্যে আপনারা জানেন। যে প্রশ্নগুলো আমি আপনাদের ভিডিওতে শেয়ার করেছি, প্রশ্নগুলো ছিল যে উইশিং লাক টু আওয়ামী লীগ, আই হোপ দ্য কাম ব্যাক সুন, ফোনিক্স দ্যাট, বাংলাদেশের লালমনিরহাটের ঘটনা, হিন্দুদের উপর অত্যাচার, নাপিতের উপর অত্যাচার বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম প্রচার করেনি। সেই সংবাদ আমরা প্রচার করছি, অতএব আপনারা সেটা শেয়ার করবেন। ঠিক একই রকমভাবে স্টেট ডিপার্টমেন্টকে আমরা প্রশ্ন করেছি, আমরা তার উত্তরের অপেক্ষা করছি। সনাতনীদের নিয়ে একটু কথা বলেন লিটন পাল, সনাতনী মানি, সনাতনী বলতেই আমরা সকলেই বাঙালি, আপনি সনাতনী, আমি মুসলিম, এটা বিষয় নয়, বিষয় হলো আমি বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ। এবং বাংলাদেশে এই মুহূর্তে গত 10 মাসে সনাতনীদের উপর যে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে, পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে, এবং আপনারা সনাতনীদের লিডারকে পরিকল্পিতভাবে এবং ফেব্রিকেটেড হত্যা মামলা করে তাদেরকে ওনাকে যে জেলে রাখা হয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা নিয়তই পশ্চিমা গণমাধ্যম সহ পশ্চিমা রাষ্ট্রগুলো, স্পেশালি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই কথাগুলো আমরা তুলে ধরি। স্যার, ইন্টারনালি হাউ দ্য ইউনাইটেড স্টেট ভিউইং বাংলাদেশ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের বিষয়ে গত পরশুদিনও, গত শুক্রবারেও এই স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিস টেমি বলেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের একজন এসেছিলেন এখানে ওনাদের সাথে দেখা করতে, এবং সেখানে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে না হবে সেই বিষয় নিয়ে সেই সরকারের পক্ষ থেকে হয়তো তাদেরকে তুলে ধরা হয়েছে। আমেরিকা যে কথাটা বলেছে সেটা হলো তারা সেই ইনক্লুসিভ তারা, আমি হয়তো এই কিছুক্ষণ আমার কথা শুনতে পাননি, যে সেই ইনক্লুসিভ নির্বাচনের অর্থ কিন্তু সমস্ত দলের সম্মিলিতভাবে একত্রিত হয়ে নির্বাচিত যাতে অংশগ্রহণ করতে পারে। কেউ একজন প্রশ্ন করেছিলেন যে 71-এর মতন বাংলাদেশকে আবারও ভারত সহযোগিতা করবে কিনা। এখানে উত্তরটা হবে এরকম যে বাংলাদেশের ইন্টারনাল বিষয়, যে কোন দল ক্ষমতায় যাবে, বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সেসবগুলো, সেটা রাজনৈতিক শক্তি সহযোগিতা চাইতে হবে এবং সহযোগিতা তারা হয়তো বা পাবে, কারণ বাংলাদেশে কোনো উগ্রবাদের সৃষ্টি হলে সেটা ভারতের উপরও ইম্প্যাক্ট হয়। অতএব ক্রস বর্ডার উগ্রবাদকে রুখে দিতে হলে ভারত বাংলাদেশের রাজনৈতিক শক্তির সাথে কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে 71 সনে 9 মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব যে ডিপ্লোম্যাট ছিলেন, যে প্রচণ্ড কাজগুলো করেছেন, সেই ধরনের কাজের সক্ষম নেতৃত্ব যখনই গজিয়ে আসবে, যখনই বের হয়ে আসবে, তখনই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি অবশ্যই বাংলাদেশকে 71-এর পক্ষের শক্তির হাতে যদি আমরা ফিরিয়ে আনতে চাই, বা আমরা বহির্বিশ্বের পক্ষ থেকে, আপনি যিনি প্রশ্ন করেছিলেন ভারত আমাদেরকে সহযোগিতা করবে কিনা, আমি বিশ্বাস করি যে রাজনৈতিক শক্তি যদি ভারতের সাথে কাজ করে তাহলে অবশ্যই তারা সহযোগিতা করবে। ক্যান ইউ এক্সপেক্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ আপকামিং ইলেকশন ফ্রম দ্য ইউনুস রেজিম? এটা আপনাকে আমি হতাশ করব। আমি কেন, পৃথিবীর কেউ বিশ্বাস করে না যে ডক্টর ইউনুস একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারে, কারণ সে নির্বাচন দেওয়ার দিনক্ষণই সে ঘোষণা করছে না। অতএব সেনাবাহিনী জাতিকে রক্ষা করতে পারছে না, এখন জাতি কী করবে? প্রধান সেনাবাহিনী জাতিকে রক্ষা করতে পারছে না, এই কথাটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করে বলি যে তারা কি আসলে রক্ষা করার মানসিকতায় আছে না চেষ্টা করছে? তারাই তো মনে হচ্ছে যে এখনও পর্যন্ত এমনভাবে এই সরকারকে সাপোর্ট করে যাচ্ছে যাতে করে এই অ্যাট্রোসিটিগুলো হচ্ছে, এই মবগুলো হচ্ছে, এই যে প্রধান নির্বাচন কমিশনারকে বাড়িতে, এটা তো অসভ্য একটা দেশে পরিণত হয়েছে। অতএব নির্বাচন ডক্টর ইউনুস দিবেন না, সেটাই এখনো পর্যন্ত আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এটা অনেকটাই মনে করছে যে ইউনুস নির্বাচন দিবেন কি দিবেন না। মাসুদ সেটাতে আসছি, কিন্তু নির্বাচন না দিয়ে উনি বেশি দিন ক্ষমতায় আর টিকেও থাকতে পারবেন না।
দুটিই। উনি অনেকটা বাঘের পিঠে সওয়ারের মতন। উনি কিন্তু খুব খুব থিন আইসের উপর দিয়ে স্কেটিং করছেন। অতএব ওনাকে নির্বাচনে যেতেই হবে এবং সেই নির্বাচনে যাওয়ার আগে একটা ক্ষেত্র অবশ্যই তৈরি করতে হবে যেখানে সকল দল এবং স্বাধীনভাবে মানুষ ভোট দিতে পারে। সেনাবাহিনীর প্রতি মানুষের রাস্তা হারিয়ে ফেলেছে। সেনাবাহিনীর প্রতি অবশ্যই মানুষের রাস্তা হারিয়ে গেছে, কারণ 10 মাসে সেনাবাহিনী সাধারণ মানুষকে কোনো ধরনের সেফটিতে রাখতে পারেনি। প্রতিদিন মব হচ্ছে এবং প্রতিদিন মানুষের হাত পা কেটে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে ওপর অত্যাচার করা হচ্ছে। অতএব আমরা এই বিষয়গুলো খুব সুস্পষ্টভাবেই জানি এবং জানি বলেই আন্তর্জাতিক মহলে আমরা এসবগুলো তুলে ধরার চেষ্টা করছি। স্যার সেনাপ্রধানের একটি ছবির ছিলেন দেখে অনেক মজা পাইছি আসলে। মানে বিষয়টা হলো ইয়ে করা আর কি, তুলে ধরা যে তারা যে কাজগুলো করতে পারছে না সেই কাজগুলো তাদের আসলে করা উচিত, সেটার জন্যই তুলে ধরা। উই উইল নো হোয়াট হ্যাপেন। আমার পরিবারটা শেষ করে দিয়েছে বিএনপি, আমি চাই না এই দেশে থাকতে। কামরুল ভাই, হ্যাঁ কামরুল ভাই, আমরা জানি যে এই যে রাজনৈতিক অত্যাচার থেকে বের হয়ে একটা সুষ্ঠু পরিবেশে এক দল ক্ষমতায় থাকবে, আবার কিছুদিন পরে তারা অন্য দল ক্ষমতা নিবে, এটাই হবে খুব স্বাভাবিক। তাহলে এখন ফিরে আসি, আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিলাম, ফিরে আসি সেই কথায় যেখানে আমি বলবো যে আজকের স্টেট ডিপার্টমেন্টে যে কথাগুলো হয়েছে, আওয়ামী লীগ কি রাজনীতি করতে দিবে না? না, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দিবে না সেটা সত্য নয়। আওয়ামী লীগকে বন্ধ করে বাংলাদেশে 30 থেকে 40 সামটাইম 44% হলো মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে। অতএব বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ, তাকে বন্ধ করে রাখা, যেমন জোয়ারের পানি আপনি বন্ধ করে রাখতে পারবেন না, অতএব আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা ডক্টর ইউনূসের জন্য চরম একটি, আওয়ামী লীগ ডক্টর ইউনূসের জন্য চরম একটি অস্বস্তিকর, কারণ আওয়ামী লীগ কোনো না কোনো দিন অবশ্যই আবার ক্ষমতায় ফিরে আসবে এবং তখন ডক্টর ইউনূস এবং তাদের এই গণদের তারা, আমার মনে হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে শাস্তি বিচার করা হবে। কারণ 32 নম্বর ভাঙার একবার ভাঙা একবার পুরানো দুইবারের সময়ই এই ডক্টর ইউনূসের সম্পৃক্ততা ইতিমধ্যে আন্তর্জাতিক মহলও জানেন। আপনারা আরও জানেন ভলকার তুর্ক, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আইন ব্যবহার করা হয়েছে উনি তাতে খুব উদ্বেগ প্রকাশ করেছেন। ভাই, আওয়ামী লীগ কি জন্য রাজনীতি? সেনাপ্রধানের একটা কথায় মহাসন্ত্রাস বন্ধ হয়ে যায়, কিন্তু তিনি শীতনিদ্রা যাপন করছেন। সেনাবাহিনীর উপর আমরা কতটুকু আস্থা রাখতে পারছি সেটা তো আপনারা নিজেরাই ইতিমধ্যে জানেন। অতএব আমরা এই বিষয়টা আরও একটু সময় নিয়ে চিন্তা করব। সেনাবাহিনী কেন, কি কারণে তারা জনগণের পক্ষে দাঁড়াচ্ছে না, কি কারণে জনগণকে তারা রক্ষা করছে না, কেন এই মবের জন্য ওনারা, যদিও রাস্তায় সেনাবাহিনী থাকার কথা, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, তারা কেন সেটা করছে না, সেটার জন্য একটু সময় নিয়ে কথা বলতে হবে। আর্মি নট অ্যাক্টিং প্রফেশনালি, আর্মির কাজ কিন্তু নিরাপত্তা দেয়া, বাংলাদেশেরকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, কিন্তু এখন বাংলাদেশের ভিতরের মানুষই বাংলাদেশকে মারছে। বিবৃতি দিয়েছেন 30 লাল বদর, এ নিয়ে কিছু বলেন। বিবৃতি দিয়েছেন 30 লাল বদর, শোনেন, এদেরকে যত বেশি আমরা পাত্তা দিব এই বিষয়গুলো নিয়ে আমি তেমন কিছু বলতে চাই। তারেক রহমানকে কি আপনি আওয়ামী লীগ আর ইউনূস কি রাষ্ট্রপতি? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। দেখুন, বাংলাদেশে লাল বদর বাহিনীর তালিকা প্রকাশ করা হোক, অবশ্যই করবে। দেখুন, বাংলাদেশে দুইটি রাজনৈতিক দল, শক্তিশালী দুইটি রাজনৈতিক দল, প্রধান দুইটি রাজনৈতিক দল। একটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী এবং আজকে ৭৪ বছর বয়সী এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, আর দ্বিতীয়টা হলো জিয়াউর রহমান ক্ষমতা দখল করে তারপর যে রাজনৈতিক শক্তি তিনি গড়ে তোলেন, সেই জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এই দুটি রাজনৈতিক দল একবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, দীর্ঘকালীন থাকলেও আবার ঘুরে ফিরে বিএনপির কাছে ক্ষমতা যাবে, এবং সেই শর্তে বিএনপির নির্বাচিত হলে বিএনপির পক্ষ থেকে কাকে প্রধানমন্ত্রী করা হবে সেটা বিএনপি নির্ধারণ করবে। কিন্তু আপনার প্রশ্ন, তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে দেখছি কিনা এবং রাষ্ট্রপতি হিসাবে হিউম্যান রাইট ওয়াচ কি আমাদের দেশে, হ্যাঁ, সেটা নিয়ে আসছি। তবে তারেক জিয়ার বিষয়টা হলো যে তারেক জিয়া যখন বাংলাদেশে রাজনীতি করতেন তখন উনি হয়তোবা অনভিজ্ঞ ছিলেন, ওনার বাপ প্রেসিডেন্ট ছিলেন, ওনার মাতা প্রধানমন্ত্রী ছিলেন, হয়তোবা উনি অপরিপক্ক ছিলেন। কিন্তু আমার একটা প্রশ্ন, তারেক জিয়া এই যে দীর্ঘকালীন সময়ে
একটি গণতান্ত্রিক দেশ ব্রিটেনে অবস্থান করেছেন, উনি কি ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছেন? উনি কি ব্রিটিশ গণতন্ত্রের উপর গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, দেখেছেন, শিখেছেন, গ্রহণ করেছেন? যদি না করে থাকেন তাহলে বাংলাদেশে একটা 18 কোটি মানুষের দেশের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করার জন্য উনি প্রস্তুত আছেন বলে আমি মনে করি না। আর গত 10 মাসে ডক্টর ইউনূস বা মোহাম্মদ ইউনূস, যিনি, তার ধর্মের কোনো ঠিক নেই, কারণ উনি কোন ধর্মের সেটা কিন্তু উনি বলছেন না। ওনার দেশপ্রেম ঠিক নেই, কারণ উনি বাংলাদেশের নাগরিক কিনা বা আমেরিকান নাগরিক কিনা সেটা উনি বলছেন না। অতএব এইরকম একটা লোককে, যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে পারছে না, যেখানে প্রতিদিন মানুষের হাত পা কেটে নেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়ি দখল করা হচ্ছে, হিন্দুদের নাপিতের চুল কাটার টাকা না দিয়ে তাদেরকে মেরে পুলিশে দেওয়া হচ্ছে, লালমনিরহাটে যেটা ঘটলো। তো এইরকম অবস্থায় এই ধরনের একটা মানুষকে কি বাংলা পৃথিবীর কোনো মানুষ একটা দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়? অন্ততপক্ষে আমি না। ভাই, সকল মানবাধিকার সংগঠনগুলো এখন চুপ কেন? জুলাই কোটাকে কিভাবে দেখেন? এই কোটার কি কোনো বৈধতা আগামীতে থাকবে কিনা? অবশ্যই না আজিম আলী। জুলাই বলে এখানে কোনো, বাংলাদেশ 71-এর স্বাধীন হয়েছে, 71 নিয়ে বাংলাদেশে আর কোনো প্রশ্ন নেই। বাংলাদেশের তারপরের আমরা আন্দোলন করেছিলাম, সে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা সরাসরি যুক্ত ছিলাম, সেখানে আমাদের জন্য কোনো কোটা নেই। এবং কোটা হলে মুক্তিযোদ্ধাদের কোটাই থাকতে হবে যদি থাকে। আর মুক্তিযোদ্ধাদের নতুন করে জুলাইয়ের কোনো সন্ত্রাসী কার্যকলাপ, এসব জুলাইয়ের পুরাটাই সন্ত্রাসী কার্যকলাপ, এবং এটার কোনো বৈধতা কখনো হবে না। দেন আওয়ামী লীগকে আবার আপাতত নামতে দিচ্ছে না। এটা রাজনৈতিক, আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আপনারা এই কথাগুলো জোরালোভাবে বলবেন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার কথা শুনলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই কথাগুলো যেহেতু এখন বাংলাদেশের গণমাধ্যম এর উপর টুটি চেপে ধরা হয়েছে, যে তারা শোনাতে পারে না, তাই আপনাদের দায়িত্ব, আপনারা এটা শেয়ার করবেন, যত বেশি শেয়ার করে দেবেন তাতে করে বেশি মানুষ আমার কথাগুলো শুনতে পাবে এবং আমার কাছে আপনারা প্রশ্ন পাঠাতে পারবেন। আরেকটা বিষয় এখানে তুলে ধরি, যে আপনার কি মনে হয় আওয়ামী লীগকে তরুণ নির্ভর হওয়া বেশি জরুরি? অবশ্যই আজিম আলী, অবশ্যই তরুণ নির্ভর, তরুণরাই তো দেশ চালাবে, মানে দেশের ভবিষ্যৎ তো তরুণরাই। আমরা যাদেরকে দেখেছি যে দেশ পরিচালনা করেছেন, অবশ্যই তাদের সাথে থেকে তরুণদের হাতে দিয়ে দিলে হবে না। এটা সংমিশ্রণ, তরুণরা এক নেতৃত্ব তৈরি হবে, বড়দের কাছ থেকে তারা শিখে নেতৃত্বটা নেবে। বাংলাদেশের হ্যাঁ, অবশ্যই লালমনিরহাটের বিষয়টা জানি, এবং সেখানে যে অত্যাচার হয়েছে সেটা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে ইতিমধ্যে প্রশ্ন আমরা পাঠিয়েছি, এবং আমরা আশা করছি তাদের কাছ থেকে উত্তর আমরা পাবো। অসংখ্য ধন্যবাদ সকলকে। আজ নিয়ে স্টেট ডিপার্টমেন্ট নিয়ে যে কথাগুলো আসলে বলতে চাচ্ছিলাম, স্টেট ডিপার্টমেন্টে কতগুলো প্রশ্ন আমার জমা হয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার সাথে সাথেই আমি আপনাদের সামনে আবারও আসব। আজকে বাংলাদেশ নিয়ে স্টেট ডিপার্টমেন্টে সরাসরি লাইভে কোনো কথা হয়নি, তবে বাংলাদেশ বিষয়ক কথাগুলো ওনারা গ্রহণ করেছেন, এবং সেসবগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আবারও আসব। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আপনারা শেয়ার করতে পারেন, এটা খুব জরুরি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে বাংলাদেশের যে সরকার, অসাংবিধানিক সরকার, তারা বাংলাদেশের বর্তমান গণমাধ্যমের বিভিন্ন মালিক এবং এডিটর, সম্পাদক, তাদেরকে ডেকে নিয়ে গিয়ে এই প্রেস সচিবের মাধ্যমে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী জুলাই মাসে তারা যে হিউম্যান রাইটস সম্বন্ধে বলবো, আগামী জুলাই মাসে যে তারা চেষ্টা করবে একটা তথাকথিত জুলাইয়ের কি একটা ডিক্লেয়ার করার, সেটার পক্ষে যাতে নিউজ করা হয়, এবং অবশ্যই সরকারের কোনো সমালোচনা যাতে কোনো নিউজ না করে। এটা আজকে আমি যেই বাংলাদেশের যারা যেখানে মিটিং হয়েছে সেখান থেকে সূত্র অনুসারেই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার প্রশ্ন উত্তর দিচ্ছেন না কেন? অনিক হাসান, অনেক, আপনি আবার প্রশ্নটা বলেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেবো অবশ্যই। প্রশ্নটা উপরে চলে যায় তো খেয়াল করিনি। অনিক হাসান, অনেক দুঃখিত, আপনি প্রশ্নটা আবার বলুন, আমি এক্ষুনি দিচ্ছি। তবে এই যেটা বললাম, জুলাই সনদ বা লালবদর সনদ, হ্যাঁ, এই লালবদর সনদের পক্ষে সকল সংবাদ মাধ্যম যাতে কাজ করে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কত বড় দুঃশাসন, যেখানে বাংলাদেশের সকল পরিচিত সাংবাদিকদেরকে জেলে রাখা হয়েছে মিথ্যা হত্যা মামলায়, সেখানে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে আজকে। অতএব আমার এই অংশটুকু স্পেশালি আপনারা শেয়ার করা খুব জরুরি, যাতে করে আমরা যে জানি, আমরা যে বাহিরে থাকলে এই বিষয়গুলো জানি, সেইটা আপনাদের সকলের জানা উচিত। অনেক, আপনার প্রশ্নটা আমি খুঁজে পাওয়ার চেষ্টা করি, তারপরে আমরা শেষ করব।
সন্ত্রাসী নির্বাচিত সেনাবাহিনী। অনেক আপনার কথাটা কোথায়? অনেকের কথা তো অনেক ভাই, আওয়ামী লীগকে কোনো রাজপথে নামাতে দেয় না, এটা নিয়ে আপনি কেন ইউএস? হ্যাঁ, অবশ্যই করেছি অনেক। আপনাকে বলি, হয়তোবা আপনি ভুলে গেছেন যে গত শুক্রবার এই 3 দিন আগেও আমি আওয়ামী লীগকে যে পরিকল্পিতভাবে লক্ষ্য করে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম, সেই বিষয়গুলো সম্বন্ধে আমার প্রশ্ন ছিল এবং সে উত্তরও হয়েছে। আপনি আমার ফেসবুকে এবং ইউটিউবে গিয়ে ওটার উত্তর দেখতে পারেন, সরাসরি লাইভে আছে। দস্তগীর ভাই, সাবেক নির্বাচন কমিশনের উপর যে হামলাটি হয়েছে এই ব্যাপারে আমেরিকার ভূমিকাকে একটু জানতে পারি। হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে আমরা যে প্রশ্ন পাঠিয়েছি এখনও তাদের রিয়াকশন পাইনি। রিয়াকশন পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে এসে আমি সরাসরি বলবো। আজিম আলী বিএনপির এনি চৌধুরী বলছে বিএনপি আগামী 30 বছর ক্ষমতায় থাকবে। এটা 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 আমরা মানে এটা এটা বলবো বাক স্বাধীনতা। তারা সবারই একটা স্বপ্ন থাকে এবং স্বপ্ন তারা বলতে। তুমি দেখতে রাজপথে নামতে দিচ্ছে না, এটা নিয়ে ইউএসকেও প্রশ্ন করেন। ইউএসকে হ্যাঁ অনেক, আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। আমার উত্তরটা দিয়ে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারবে? আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন করতে পারবে, এই প্রশ্নের উত্তরটা তো আপনাদের কাছেই রয়েছে। কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আওয়ামী লীগ হলো প্রায় 40% মানুষকে রিপ্রেজেন্ট করে এই মুহূর্তে, 18 কোটি মানুষের। অতএব সেখানে এত বড় অংশকে বাদ দিয়ে হয়তো বা একদিনের জন্য 2 দিনের জন্য নির্বাচন জোর করে করতে পারবে, কিন্তু এটা টিকিয়ে রাখা বড় দায়। আপনারা এটা জানেন যে 2 মাসের জন্য টিকিয়ে রাখতে পারেনি একসময়। মাঝে মাঝে এভাবে একটু উত্তর দিলে ভালো লাগবে আমাদের সবার। অবশ্যই আমি আপনার কথাটা নিলাম, যা দেখেছি ভাই, আমি আপনাদের প্রশ্ন নিব এবং প্রশ্ন করে একটু ধৈর্য ধারণ করতে হবে। আর যার অনেকে একটু রাগান্বিত হয়ে গেলেন কেন আমি বুঝতে পারছি না। অনেক আপনি বলেন তো আপনার না রাগান্বিত না 100%। ওকে, এটা কি চিহ্নটা ভালো? মানে হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগকে আমার কি মনে হয় ইউনূস নির্বাচন করতে পারবে না? ইউনূস নির্বাচন দিবে না, সরাসরি বলছি ইউনূস নির্বাচন দিবে না। কিন্তু ইউনূসের নির্বাচন না দিয়ে তার গদি ছাড়ার উপায় নেই। দস্তগীর জাহাঙ্গীর ভাই, আমি একজন দুবাই প্রবাসী, আমার একটা ছেলে পুলিশে চাকরি করতে, এখন আমার ছেলের চাকরি নেই। এ ব্যাপারে পুলিশ হত্যার আমি দুঃখিত এই সংবাদ শুনে। কিন্তু আপনাকে একটা কথা বলি, আমি গত বছরের অগাস্ট মাস থেকে এই স্টেট ডিপার্টমেন্টে অন্ততপক্ষে 10 বার বাংলাদেশে যে 3,500 পুলিশ হত্যা করা হয়েছে, 400 উপর থানাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে আমি দস্তগীর জাহাঙ্গীর বারবার প্রশ্ন তুলেছি এবং নিয়মিত কাজ করে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখ প্রকাশ করছি, তবে পুলিশ হত্যার বিচার বাংলাদেশের জনগণই করবে এবং সেই জন্য আপনারা একতাবদ্ধ থাকতে হবে এবং এই কথাগুলো আমাদের প্রচার করে দিতে হবে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্দেশে নুরুল হুদা, হ্যাঁ এইসবগুলো রেকর্ডে। ডিয়ার স্যার, আই আস্ক ওয়ান কোয়েশ্চেন, প্লিজ আনসার মি হাউ লং ইউনূস স্টে ইন বাংলাদেশ? হাসিন আহমেদ, কথাটা আমি উত্তর দিতে চাই এইভাবে, হাউ লং ইউনূস স্টে করবে? ইউনূস সরকারটাই অসাংবিধানিক, মানে প্রত্যেক সরকারের একটা নির্দিষ্ট সাংবিধানিক সময় থাকে যে বাংলাদেশের সংবিধান অনুসারে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের দিন থেকে 5 বছর ক্ষমতায় থাকবে। কিন্তু এই সরকার আসছে সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে এবং সে প্রতিদিন তার সময় কিনছে বিভিন্ন তালবাহানা করে। অতএব আন্দোলন ছাড়া এই সরকার কবে চলে যাবে এটা বলা যাচ্ছে না, কিন্তু এই সরকার বেশি দিন টিকবে না, এটাও আপনারা জানেন। ধন্যবাদ। যার প্রশ্নের আর উত্তর দিতে আমি পারিনি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। 71-এ পাক আর্মি হত্যার বিচারক কী হবে? 71-এ পাক আর্মি হত্যার বিচারক কী হবে? রফি হোসেন, হ্যাঁ সেটা অবশ্যই একটা প্রশ্ন। মহাজন নির্বাচন দিয়ে কি পালিয়ে যাবেন? মহাজনকে পালিয়ে যেতে আপনারা দিবেন না ভাই। ঝুলিয়ে রাখা ছবি এগুলো স্টেট ডিপার্টমেন্টে দিয়ে অবশ্যই আপনারা আমাকে এই ব্যাপারে সহযোগিতা করেন। আপনারা যারা আমার ইমেল জানেন তারা ইমেলে পাঠাবেন, যারা আমার জানেন যেটাকে বলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে পাঠাতে পারেন। ডিয়ার স্যার, এই আস্ক ওয়ান কোয়েশ্চেন উত্তর দিয়েছি আপনাদের কাছ থেকে। এখন অবশ্যই আমাকে এখন বিদায় নিতে হচ্ছে। আপনারা যদি সবাই আমাকে অনুমতি দেন তাহলে আজকের মতন শেষ করব। আমি দস্তগীর জাহাঙ্গীর, দ্য ভয়েসের এডিটর। ভয়েস হলো www.thevoice.news। এখানে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, সেটা 2টা ভাষায় আছে, ইংলিশ এবং বাংলায়। আপনারা যখন ঢুকবেন তখন দেখবেন ইংলিশে, পাশে বাংলার উপর ক্লিক করলে বাংলায় দেখতে পাবেন। এবং বাংলাদেশের সমস্ত জেলা থেকে যে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, হাত কাটা, পা কাটা, রেপ, হত্যা, গুম, সমস্ত ইনফরমেশন আমাকে দেবেন। আমরা সেটা ব্রডকাস্ট করব যাতে করে বাংলাদেশে সব মানুষ শুনতে পারে।
অবশ্যই মনসুর শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর আমাদের বাড়িতে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর বাড়িতে হামলা, এখন বাড়িঘর। আমি অবশ্যই মনসুর মাহমুদ, এই বিষয়গুলো আমরা সব জানি এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি সমস্ত কিছুই বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে এই সরকার হটিয়ে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাবো।